Hello everyone, welcome to another video. In this video, I'm going to share with you the relationship between stitch length, fabric GSM and fabric shrinkage. If you complete watching this video, you will have a basic idea how stitch length impacts on fabric GSM and fabric shrinkage. So let's focus on the screen. So ব্যাপারটাকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা ড্রয়িং করতেছি so that it will be more clear to you. This is number 1 and this is number 2. Okay, so let me put a mark here. This is number 1 box and this is box number 2. So let's try to draw some circle inside this box. So I'm almost done. That's all. Okay. So আমি প্রথম বক্সে 9টা সার্কেল আঁকছি। এবার I will try to draw some more circle in the box number 2. Let me change the color. Now tell me one thing, আপনারা জাস্ট আপনাদের কমন সেন্স অ্যাপ্লাই করেন। বক্স নাম্বার 1 এন্ড বক্স নাম্বার 2, এখানে যদি আমি বলি এই দুইটা বক্সের মধ্যে কোন বক্সের ওয়েট বেশি, আই মিন ওজন বেশি, তাহলে অ্যান্সার কি হবে? সো 1 নাম্বার বক্সে আমরা এখানে 9টা সার্কেল আঁকছি এবং 2 নাম্বার বক্সে আমরা এখানে 16টা সার্কেল আঁকছি, রাইট? সো কমন সেন্স অ্যাপ্লাই করে জাস্ট একটু বোঝার চেষ্টা করেন কোন বক্সের ওয়েট বেশি হবে। সো ডেফিনেটলি বক্স নাম্বার 2 এর ওয়েট বেশি হবে, কারণ এখানে যে পরিমাণ সার্কেল আছে সেই সার্কেলের সংখ্যা বক্স নাম্বার 1 এর সার্কেলের সংখ্যা থেকে বেশি। এবার আপনারা বলতে পারেন যে এখানে সার্কেলগুলো তো ছোট। আচ্ছা, দেখেন, হিসাব করে দেখেন, এখানে সার্কেল যদি ছোট হয় তারপরেও কিন্তু এই সার্কেলে যে পরিমাণ ম্যাটেরিয়াল আছে সেটার টোটাল পরিমাণ কিন্তু বক্স নাম্বার 1 এর টোটাল ম্যাটেরিয়ালের পরিমাণ থেকে বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়েট সেকেন্ড বক্সের ওয়েটেই বেশি হবে। সো এই দুইটা বক্সের মধ্যে যদি আমরা দুইটা বক্সের কম্প্যাক্টনেস চিন্তা করি, তাহলে কোন বক্সকে আমরা মোর কম্প্যাক্ট বলতে পারবো? বক্স নাম্বার 1 and বক্স নাম্বার 2, এই দুইটার মধ্যে কোনটা কম্প্যাক্ট? জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হুইচ বক্স ইজ মোর কম্প্যাক্ট। সো আমরা যদি আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে বক্স নাম্বার 2 ইজ দ্য মোর কম্প্যাক্ট দ্যান বক্স নাম্বার 1। এটা কেন বুঝাইলাম? আমরা জানি যে নিটেড ফ্যাব্রিকের মধ্যে যে নিটেড লুপগুলো আছে, এটাও কিন্তু ফ্যাব্রিকের মধ্যে এভাবে একটা আরেকটার সাথে কানেক্টিং অবস্থায়, ঠিক আমি এই বক্সের মধ্যে যেভাবে সার্কেলগুলো আঁকছি এক্স্যাক্টলি এরকম না, বাট এটার কাছাকাছি ওয়েতে সুসজ্জিত থাকে। সো আমরা যদি এটা খুব ভালো করে বুঝি, এই দুইটা বক্সের মধ্যে কম্পেয়ার করে এই দুইটা বক্সের মধ্যে কোনটার কম্প্যাক্টনেস বেশি, কোনটার ওয়েট বেশি এবং কোনটার আকার আকৃতি সহজে চেঞ্জ হবে, এই ব্যাপারটা যদি বুঝি তাহলে কিন্তু আমরা নিটেড ফ্যাব্রিকের যে জিএসএম এবং শ্রিঙ্কেজ এই দুইটার সাথে স্টিচ লেন্থের সম্পর্ক কি, এটা আমরা খুব সহজেই বুঝে যাব। সো দুইটা বক্সের মধ্যে যেহেতু প্রথম বক্সটাতে সার্কেলগুলো অনেক বড়, তার মানে এই বক্সটাকে আমরা অনেক সহজেই এটার ডাইমেনশন চেঞ্জ করতে পারবো। মিনস লেন্থ এবং উইথ বরাবর এটাকে আমরা টেনে বড় বা ছোট করতে পারবো ইজিলি, কারণ হচ্ছে এখানে সার্কেলগুলো অনেক বড়, অনেক ফাঁপা, এবং 2 নাম্বার বক্সটা অনেক কম্প্যাক্ট থাকার কারণে কম্প্যারেটিভলি 1 নাম্বার বক্স থেকে 2 নাম্বার বক্সটার আকার বা আকৃতি চেঞ্জ করা একটু কঠিন, কারণ এটা অনেকটা কম্প্যাক্ট। আর যেহেতু 2 নাম্বার বক্সটা কম্প্যাক্ট থাকার কারণে এটার ওয়েট বেশি,
সো এখন আমরা নিটেড ফ্যাব্রিকের দিকে যদি তাকাই, নিটেড ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু নিটের যে লুপ আছে সেই লুপগুলা অনেকটাই এভাবে ফ্যাব্রিকের মধ্যে সুসজ্জিত থাকে, এবং এখানেই আমরা পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এই কনসেপ্টটা বুঝি যে বক্স 1 এবং বক্স 2 এর মধ্যে কি ঘটনাটা ঘটছে, এটা যদি আমরা বুঝি তাহলে অলরেডি আমাদের বুঝে যাওয়ার কথা যে নিটেড ফ্যাব্রিকের মধ্যে স্টিচ লেন্থের সাথে ফ্যাব্রিক জিএসএম এবং শ্রিঙ্কেজের রিলেশনটা কি। আমরা একটা বেসিক ফ্যাব্রিকের নিটেড স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে ফ্যাব্রিকের মধ্যে লুপগুলা কিভাবে থাকে। সো আমরা যদি এটাকে আমরা এই দুইটা বক্সকে আমরা নিটেড ফ্যাব্রিকের দুইটা কাটিং পার্ট হিসেবে আমরা কনসিডার করতেছি। সো নিট ফ্যাব্রিকের মধ্যে লুপগুলা কিন্তু ঠিক এভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। সো দিস ইজ ফ্যাব্রিক 1। ফ্যাব্রিক 2 এ এখানে আমরা লুপগুলা একটু কম্প্যাক্ট করে আঁকার চেষ্টা করব। সো আমরা যদি এখন এই ফ্যাব্রিক 1 আর ফ্যাব্রিক 2 এর মধ্যে চিন্তা করি, এই দুইটা কিন্তু ঠিক আমরা এর আগে যে দুইটা বক্স নিয়ে কথা বললাম, যে বক্সের মধ্যে সার্কেল, ব্যাপারটা কিন্তু একদমই সেম। সো এখানে এই দুইটা ফ্যাব্রিকের মধ্যে আমরা ইজিলি বলতে পারতেছি যে ফ্যাব্রিক 1 এটা হচ্ছে লেস কম্প্যাক্ট দেন দ্য ফ্যাব্রিক 2। যেহেতু ফ্যাব্রিক 1 এটার কম্প্যাক্টনেস কম, তার মানে এটার ওয়েট কম, মিনস এটার জিএসএম কম। আর ফ্যাব্রিক 2 যেহেতু মোর কম্প্যাক্ট, তার মানে এটার ওয়েট বেশি, মিনস এটার জিএসএম বেশি। যেহেতু হাইলি কম্প্যাক্ট ফ্যাব্রিকের ডাইমেনশন আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো না, এটার শ্রিঙ্কেজ প্রপার্টিজ ভালো হবে। সো এই ফ্যাব্রিক 1 আর ফ্যাব্রিক 2 এর মধ্যে আমরা যদি কনক্লুশনে আসি, তাহলে ফ্যাব্রিক 1 এটার জিএসএম কম হবে কম্পেয়ার টু ফ্যাব্রিক 2। ফ্যাব্রিক 2 এর জিএসএম বেশি হবে বিকজ অফ দ্য মোর কম্প্যাক্টনেস। আর যেহেতু ফ্যাব্রিক 2 মোর কম্প্যাক্ট, তার মানে ফ্যাব্রিক 2 এর ডাইমেনশন চেঞ্জ করা অনেক কঠিন, মিনস ফ্যাব্রিক 2 এর শ্রিঙ্কেজ প্রপার্টিজ ভালো। নাও কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ স্টিচ লেন্থ। আমরা বুঝলাম যে একটা কাপড় কম্প্যাক্ট বেশি হইলে তার ওয়েট বেশি হবে, জিএসএম বেশি হবে এবং শ্রিঙ্কেজ ভালো হবে, শ্রিঙ্কেজ প্রপার্টিজ ভালো হবে। আর যদি ফ্যাব্রিক কম কম্প্যাক্ট হয়, তার মানে এই ফ্যাব্রিকটা একটু লুজ স্ট্রাকচার হবে, জিএসএম কম হবে, শ্রিঙ্কেজটা কম্পেয়ার টু দ্য কম্প্যাক্ট ফ্যাব্রিক খারাপ হবে। বাট স্টিচ লেন্থটা কি, এখানে স্টিচ লেন্থের ইম্প্যাক্ট কোথায়? সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য স্টিচ লেন্থ। তো দেখেন ফ্যাব্রিক 1 আর ফ্যাব্রিক 2 এ আমি যে লুপগুলো আঁকছি, এটাকে যদি আমি একটা লুপ খুব ভালো করে আঁকি, সো এখানে আমরা এই যে এরিয়া রেড কালার দিয়ে আমি যে অংশটুকু দেখাচ্ছি, এটা হচ্ছে স্টিচ লেন্থ। এটা শুধুমাত্র কিন্তু একটা লুপের যেই লেন্থ, সেটাকে বলা হচ্ছে স্টিচ লেন্থ। আরেকটা লুপ যে এটার সাথে কানেক্টেড হয়ে যে অংশটা এখানে আছে, এটা কিন্তু স্টিচ লেন্থের মধ্যে পড়বে না। তো ব্যাপারটাকে আমি আরেকটু সহজ করার জন্য শুধু ইন্ডিভিজুয়াল একটা স্টিচ লেন্থ আমি এখানে ড্র করতেছি। সো এতটুকু হচ্ছে একটা স্টিচ লেন্থ। এখন দেখেন স্টিচ লেন্থ যত বেশি হবে, লুপগুলা তত বড় হবে, রাইট? স্টিচ লেন্থ কমে গেলে লুপগুলা ছোট হবে। সো আমরা যদি ফ্যাব্রিক 1 এবং ফ্যাব্রিক 2 এর দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে ফ্যাব্রিক 1 এর লুপগুলা বড় বড় এবং ফ্যাব্রিক 2 এর লুপগুলা ছোট ছোট। ফ্যাব্রিক 1 এর যে লুপ, এগুলার স্টিচ লেন্থ বেশি এবং ফ্যাব্রিক 2 এর যে লুপগুলো আছে, এটার স্টিচ লেন্থ কম। সো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে স্টিচ লেন্থ যদি বেশি হয়, তার মানে লুপগুলা বড় বড় হবে। লুপগুলা বড় বড় হইলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নাম্বার অফ লুপের পরিমাণ কম থাকবে। যেহেতু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নাম্বার অফ লুপের পরিমাণ কম থাকবে, তার মানে সেই ফ্যাব্রিকটা একটু কম কম্প্যাক্ট হবে। দ্যাট মিনস সেই ফ্যাব্রিকটা একটু লুজ স্ট্রাকচার হবে। আর ফ্যাব্রিকটা লুজ স্ট্রাকচার হওয়ার কারণে এটা জিএসএম কম থাকবে এবং শ্রিঙ্কেজ প্রপার্টিজ কম্পেয়ার টু দ্য কম্প্যাক্ট ফ্যাব্রিক একটু খারাপ দেখাবে। আর যেই ফ্যাব্রিকের একটা নির্দিষ্ট এরিয়াতে নাম্বার অফ লুপের পরিমাণ বেশি, দ্যাট মিনস ওই ফ্যাব্রিকের লুপের স্টিচ লেন্থ
অনেক কম। স্টিচ লেন্থ কম হওয়ার কারণে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নাম্বার অফ লুপের পরিমাণ বেশি, মিন্স ফ্যাব্রিকটা একটু কম্প্যাক্ট, আর কম্প্যাক্ট হওয়ার কারণে এই ফ্যাব্রিকের ওয়েট বেশি, মিন্স জিএসএম বেশি, এবং ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ প্রপার্টিজ ভালো, ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো। সো এই হচ্ছে আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। আনটিল দেন স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফেজ।